নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। শুক্রবার রাস পূর্ণিমা উপলক্ষে সাড়ম্বরে রাস উৎসব পালন করতে সেজে উঠেছে জলপাইগুড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির। ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে দীর্ঘদিন থেকেই। 1.5 বছরের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্য নেগেটিভ রক্ত না মেলার খবর শুনে হাঁকি উর্দি পড়ে ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করলেন সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস। রাস পূর্ণিমা উপলক্ষে সেজে উঠেছে জলপাইগুড়ি শহরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির। আজ রাস পূর্ণিমা, সেই উপলক্ষে টেম্পল স্ট্রিটে অবস্থিত শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে রাস পূর্ণিমা উদযাপন হতে চলেছে। আজ রাতে সেই উৎসব যথাযোগ্য সাড়ম্বরে পালিত হবে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে। বর্তমানে জলপাইগুড়ি পৌরসভার একমাত্র শহরে এই পূর্ণিমা উদযাপিত হবে এখানেই। বিগত 3 বছর ধরে এই উৎসব উদযাপন হচ্ছে এখানে। হাজার হাজার মানুষের সমাগম হবে এই রাস উৎসবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এখন চলছে কিছু মন্দিরে রাস চক্রের কাজ। আমাদের 3য় বর্ষ রাস উৎসব পালিত হচ্ছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির কমিটি টেম্পল স্ট্রিটে। আজকে রাত্রি 9টার সময় রাসচক্রের পূজা হবে, তারপর রাসচক্র সবাই ঘোরাতে পারবে। কয়দিন চলবে? 15 দিন এই রাসচক্র থাকবে। এইবার তো মানে এটা 3য় বছর, এটা 3য় বছর সমাগম মানুষের ভালো সমাগম হয় আমাদের এখানে। তো আমি আপনার মাধ্যমে জলপাইগুড়ি শহরবাসীকে এই রাসচক্র ঘুরে পূর্ণ অর্জন করবার জন্য অনুরোধ করছি। শহরে তো একমাত্র এটাই মনে হয়, একটাই হচ্ছে আমাদের জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি এলাকায় একটাই হচ্ছে। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারিতে আজ থেকে শুরু হলো রাস উৎসব। চলবে 7 দিন ব্যাপী। প্রতিদিনই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকলেই সমবেত হয়ে তিস্তা নদী থেকে জল আনার জন্য রওনা হন। বাজনা এবং নৃত্যের তালে নারী পুরুষ সকলেই পা মেলান। উল্লেখ্য, বিগত কয়েক বছর থেকে বোয়ালমারির স্বর্গীয় হিরাল সরকারের স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে রাস উৎসব। রাস উৎসবের মেলাতে বহু মানুষের সমাগম হয়ে থাকে। আমাদের আজকে প্রথম উৎসব হচ্ছে, আমরা গঙ্গায় যাব, অর্থাৎ তিস্তা নদীতে যাব গঙ্গাকে নিমন্ত্রণ দিতে, এবং সেখান থেকে জল নিয়ে এসে আমরা রাধাকুণ্ডে স্নান করে আমরা রাত্রিতে রাস উৎসব পালন করব। বলছিলাম, এর পরবর্তীতে কয়দিন ধরে চলবে এই অনুষ্ঠান? এই অনুষ্ঠান আমাদের চলবে 7 দিন চলবে। কী কী অনুষ্ঠান রয়েছে? আমাদের এখানে রয়েছে, আজকে হবে আমরা রাত্রি 10টার পরে আমরা রাস চক্রের পুজো দিয়ে, রাধা গোবিন্দকে পুজো দিয়ে, অষ্টসখীর পুজো দিয়ে আমরা রাস পরিক্রমা করাবো। এবং তারপরে থেকে আজকে হচ্ছে কয় তারিখ জন আজকে? আজকে 15ই নভেম্বর। আজকে আমাদের রাস উদযাপন হবে এবং 16ই নভেম্বর থেকে চলবে আমাদের বিভিন্ন ভক্তিমূলক নাচ গানের মধ্যে দেওয়া বাউল এবং ভাউইয়া, বিভিন্ন নাচ গান হবে, ভক্তিমূলক, মানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়া হবে। সাংস্কৃতিক 6 দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। মাদারিহাট উপনির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত। জলপাইগুড়িতে এসে জানালেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ চক্রবর্তী জানান, 2014 সালের মাদারিহাট বিধানসভা আমাদের হাতছাড়া হয়েছিল। এবার সেই বিধানসভায় আমাদের জয় নিশ্চিত। ভোটের দিন বিজেপিকে খুঁজেও পাওয়া যায়নি, তাই জয় আমাদেরই নিশ্চিত। মুশকিল হচ্ছে, যেই রাস্তা দিয়ে রাহুল যাচ্ছিল, ঠিক আছে, রাহুল ছাড়া আর গাড়ি ভাঙচুর হতে কেউ দেখেনি। মানে একমাত্র প্রার্থী দেখলো, প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে। এটা আমি বলছি না যে রাহুল নিজের গাড়ি নিজে ভাঙচুর করেছে, কিন্তু আর কেউ দেখলো না, একমাত্র রাহুল দেখলো। এটা আমার কাছে একটু অদ্ভুত মনে হচ্ছে আর কি। আর নির্বাচনের দিনই হলো, ঠিক আছে, নির্বাচনে এতদিন ধরে এত প্রচার হচ্ছে, কিছুই হলো না। আমার মনে হয় এগুলো একটা প্রত্যেকবার নাটক করে ওরা, ওই সিটটা জিততো, এবার নাটক করে হারবে। মুজনায়ের 61 এবং 62 নম্বর বুথ সহ গয়ের কাটাতেও দফায় দফায় বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে, এবং এই বিক্ষোভ তৃণমূলের একাংশ, তারা তৃণমূলের স্লোগান গো ব্যাক বিজেপি গো ব্যাক, কি বলবেন এই যে কালচার, এটাকে কি বলবেন, কি চোখে দেখছেন? মুজনায় হয়েছে, আমি দেখেছি,
এবং সেখানে এই ঘটনাটা হয়েছে ভোটের জন্য। মনোজ টিগ্গা বারবার নির্বাচিত হওয়ার পর মুজনায় যায়নি। মুজনায় দীর্ঘদিন বন্ধ ছিল, আপনারা জানেন। আমরা রিলিফ দিয়েছিলাম এক সময়, কোভিডের সময় মুজনায় অবস্থা খুব খারাপ ছিল, মানুষ অনেক ওখানে মারাও গেছে। তারপরে স্থানীয় বিধায়ক বা সাংসদ যায়নি। সেই ওরা ভেবেছিল রাহুল গাড়িতে মনোজ টিগ্গা আছে বলে মনোজ টিগ্গাকে বিক্ষোভ দেখাচ্ছিল। আর কোনো ইনসিডেন্ট ওখানে হয়নি, এটাই ইনসিডেন্ট হয়েছে। কারণ ওখানে যে পরিমাণে মিলিটারি প্যারামিলিটারি পুলিশ ছিল, ইনসিডেন্ট হওয়ার মতো কোনো জায়গায় ছিল না। আমরা গোটা দিনই নজরদারি করেছি, মাদারিহাট খুব সাকসেসফুল হয়েছে। শিলিগুড়ির চম্পাশাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ল ডেকোরেটরের গুদাম। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের চম্পাশাড়ি এলাকাতে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। একটি ডেকোরেটর কোম্পানির গোডাউনে আগুন লেগে যাওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। দাউ দাউ করে আগুনের লেনিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেয়। ততক্ষণে গোডাউনে মজুদ থাকা বেশ কিছু জিনিসের ব্যাপক ক্ষতি হয়ে যায়। এরপর দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। अभी कौन देख रही है? काउंसिलर को भाई देख रहा है। अच्छा, तो ये लेके आप लोग कभी भी कंप्लेन किए हैं? नहीं किया हम लोग। अच्छा, ये जो नाली के ऊपर में घर बना आपने बताया और मतलब 1000 जो है वोल्टेज का तार गया है ऊपर से, आप लोगों ने बताया, तो इस विषय में आप लोगों ने प्रशासन से बात की है? नहीं किया अभी तक, नहीं किया। तो अभी आगे आप लोग क्या सोच रहे हैं? आज इतना बड़ा भयानक आग लग गया। ना ऐसा रहे, हमारा तो क्या है कि अभी सिलगड़ी में जितना भी मिलन मोड़ से लेकर रहता है, जो 46 नंबर वार्ड है चंपाशरी में, एक तो फायर ब्रिगेड होना बहुत जरूरी है, क्योंकि बहुत दूर है, लेकिन आने में 40-45 मिनट लग जाएगा। तो बड़ा घटना हो गया तो 40-45 मिनट में सब कुछ खत्म हो जाएगा। इसीलिए एक चंपाशरी 46 वार्ड में एक फायर ब्रिगेड होना बहुत ज़रूरी है, क्योंकि ये यहाँ होने से मिलन मोड़ देवीडांगा सब कवर हो जाता है, लेकिन उधर सिलगड़ी से आने का ट्रैफिक जाम ये वजह से थोड़ा না তাও আমরা মানে দমকল পরিষেবাকে আমরা ধন্যবাদ জানাবো। খুব তাড়াতাড়ি আসছে ওনারা, খুব ভালো সার্ভিস করছে। যাই হোক, খুব তাড়াহুড়ে আসছে, একটার পর একটা গাড়ি আসছে, আগুন খুব সুন্দরভাবে ইসে হয়ে গেল। পুলিশ প্রশাসন আসছে, সব কিছু এখানে সামলাইছে। কিন্তু গোডাউনে যারা ছিল তারা মালপত্র এদিক ওদিক করার জন্য, ওরাও যদি বালতি বালতি জল আমরাও হাতে হাতে যদি লাগাইতাম, 2 বাড়ি পাইপ দিয়ে কতটুকুন হয়, তো আগুনটা বড় হয়ে যেত। যাই হোক, নিখিল বর্মন আসছিল, কি নাম চলে গেছে আমাদের কি নাম, নিখিল বর্মন কাউন্সিলর দিলীপ বাবু কাকু আসছে। যাই হোক, পঞ্চায়েত এলাকায় খুব কম আসছে, উনি সব জায়গায় হেল্প করে। হ্যাঁ, তো ভালো লাগলো। যাই হোক, আজ দুপুরে এক মাঝবয়সী লোককে লাথি মারার অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে। ঘটনাটিতে হলদিবাড়ি জলপাইগুড়ি রোডে চাঞ্চল্য ছড়িয়েছে। এক মাঝবয়সী বয়স্ক লোককে পা দিয়ে লাথি মারার অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে। শুক্রবার জলপাইগুড়ি হলদিবাড়ি রোড পান্ডাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, এক মাঝবয়সী লোককে পা দিয়ে লাথি মারে সেই টোটো চালক। টোটো চালকের বক্তব্য, সেই লোকটি তার গাড়ির সামনে হঠাৎ এসে পড়ে, ফলত তাকে লাথি মারা হয়। এই ঘটনার জন্য যদিও পরে এলাকার বাসিন্দাদের চাপে সেই টোটো চালককে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, ফলে কিছুটা সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেই টোটো চালক ক্ষমা চাইলেই সেই মার খাওয়া লোকটিকে তাকে ক্ষমা করে তার হাতে চাবি তুলে দেয়। যদিও এই ধরনের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে টোটো চালকের বিরুদ্ধে, কারণ একটি টোটো চালককে কখনোই কোনো মানুষের গায়ে হাত দেওয়ার অধিকার নেই। বলছেন কিছু মানুষ, এই দিনের পুরো ঘটনার জন্য পুলিশের কোনো হস্তক্ষেপ হয়নি বলে জানা গেছে। উনি লাঠি মেরেছে টোটো চালক, কেন মারছে? আমি এদিকে আসছি, পিছনে দেখি না, এমন পিছনে দেখি না, ও এমন ভাবে স্পিডটা দিচ্ছে, মানে মনে হয় যে কি রকেট আসতেছে এরকম ভাবে। দাঁড়ান, এই গাড়ি এবার আইসে পিছনে, আমি জানি ও আমার ফেলে দিল সাইকেল, টোটো দিকে কেন মিথ্যা কথা করছো গো কাকা? কেন মিথ্যা কথা করছো? পুরো চাকাটা ঢুকে গেল টোটোর মধ্যে। আপনাকে লাঠি মেরেছে নাকি? হ্যাঁ, লাঠি মারছে। কি দিয়ে লাঠি মেরেছে? আমি শুনেন না, আমি ওখানে যাই সাইকেলটা দেখতেছি না, কি দিয়ে আপনাকে কি দিয়ে লাঠি মেরেছে? হ্যাঁ, কি দিয়ে লাঠি মেরেছে? কি দিয়ে মানে এইভাবে পা দিয়ে? এবার আমি ওখানে যাই সাইকেলটা দেখতেছি, ও যাই আসুক আমার পিছন দিয়ে লাঠি মারলো। ভাই, তুমি ওনাকে লাঠি কেন মেরেছো? লাঠি কেন মেরেছি? ও তো বলেই দিল কথা, তাহলে আর কি বলবো? না, ও বললো লাঠি মেরেছো, কেন মারলা কেন? মারা যায়? হ্যাঁ, দোষ আছে তো না, তাই বলে কি লাঠি মারবা? না, আমি একটাই মারছি।
না একটা কেন একটাই মারছি। কেন মারবা? কেন মারছি? এই কারণেই মারছি যে ওনার ভুল ছিল। না ওনারা যদি এখন ধরে তোমাকে দিয়ে দেয়, আটকা দেয়, লাঠি কেন মারার অধিকার আছে তোমার? কাউকে গায়ে হাত দিয়ে? তাহলে ভুল হয়েছে তোমার? হ্যাঁ ভুল হয়েছে। না মানে আমি তো শুনলাম, আমি তো জানি না, আমি আসছি না বাজারে, শুনলাম যে একটা বয়স্ক মানুষ এই টোটোটা থেকে ধাক্কা মেরে ফেলছে। লোকটা যখন বলতে লোকটাকে মানে ধাক্কা মেরে কোমরটা আমাদের লোকটা পড়ে গেছে। কোথায় লোকটা? এই যে লোকটা দেখতে পাচ্ছি আমি, এই টোটো বয়স্ক লোককে কেন করবে এগুলো? তাহলে টোটো আটকে রেখে দাও, টোটো যাওয়া বন্ধ করে দেওয়া। কিন্তু একটা বয়স্ক এর মধ্যে একটা ঠিক একটা একই ঘটনা ঘটেছিল। এত দাম পড়ে টোটো চালক কি নেশাগ্রস্ত? নেশা করে আছে টোটো চালক? রাস পূর্ণিমায় দুর্গাপুজো শুনতে একটু অবাক লাগলেও জলপাইগুড়ি পাতকাটা কলোনির গুয়াবাড়িতে দুর্গাপুজোকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দুর্গাপুজো একদিনে শেষ হলেও পুজোকে কেন্দ্র করে মেলা বসানো হতো। আর রাতের অন্ধকার কাটতে হেজাক বা মশালের আলোয় চলত পালা গানের আসর। শুধু তাই নয়, পালা গানের প্রতিযোগিতাও করা হতো। এভাবেই 7 দিন ধরে চলত আনন্দ উৎসব। কিন্তু বর্তমান সময়ে মেলা বসানো হলেও পালা গানের প্রতিযোগিতাকে বাদ রাখা হয়েছে। তবে পুজোর দিন এলাকার প্রতিটি ঘরে নিরামিষ খাওয়ার পরম্পরা 174 বছর থেকে চলে আসছে। রাস পূর্ণিমায় দুর্গাপুজো শুনতে একটু অবাক লাগলেও জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা গুয়াবাড়ির পুজোকে কেন্দ্র করে আজ সকাল থেকে বাসিন্দাদের মধ্যে উৎসাহ ছিল। স্থানীয় বাসিন্দারা জানান এটা সুদন দেউনিয়ার পারিবারিক পুজো ছিল, কিন্তু কালক্রমে পুজোর দায়িত্ব এখন এলাকার বাসিন্দারাই নিয়ে থাকেন। কিন্তু পরম্পরা বজায় রেখে অগ্রহায়ণের রাস পূর্ণিমার দিন পুজো করা হয়, যে কারণে আজ সকাল থেকেই পুজোর আয়োজন তোড়জোড় শুরু করেছিলেন বাসিন্দারা। নন্দনবাবু, এই পূজাটার কি ইতিহাস রয়েছে এবং এই সময় কেন এই পুজোটা করা হয়? ঘটনা হচ্ছে আমাদের এখানে 1850 সালে সম্ভবত এই পুজো শুরু হয়। তখন আমাদের এখানে জোরদার ছিলেন ভয়দেব রায় দেউনিয়া। উনি আমাদের এখানে পুজোটা শুরু করেন। এটা মানে আজকে পর্যন্ত মোটামুটি এই পুজোর বয়স হচ্ছে 202 বছর। তো অত মানে তখনকার যে ইতিহাস ব্যাপারটা সেটা আমরা ঠিক বলতে পারবো না, আমরা অনেক মানে জুনিয়র। তো ওনারা পূজাটা করতেন। মানে ওই ভয়দেব রায় যে ছিলেন উনি ছিলেন আমাদের এই এলাকার দেউনিয়া। তো উনি পূজাটা শুরু করেছিলেন। তারপরে উনি পূজাটা দীর্ঘদিন ধরে করার পরে উনি মারা যান। মারা যাওয়ার পরে উনার যে ছেলে ছিল সুদন রায় দেউনিয়া, তারপরে উনি কন্টিনিউয়াসলি এই পূজাটা করতে থাকার পরে মোটামুটি তখন তো উনি জোরদার ছিলেন। তো তারপরে মানে ওই অনেক জমি জমা ছিল, খাস হয়ে যাওয়ার পরে ওনাদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেই সময় ওনার এই সুদন দেউনিয়ার ছেলে ছিলেন তোমার সেকেন্দ্রনাথ রায়। তো তখন ওনারা পূজাটাকে আবার কন্টিনিউয়াস এইভাবেই করার পরে ওদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ার জন্য ওরা যে নিজের যে মানে বাড়ির পুজোটা সেটাকে কী করলেন আর করতে পারছেন না। তখন আমরা তোমার এই পুজোটাকে পাতকাটা গুয়াবাড়ি সার্বজনীন দুর্গাপূজা হিসাবে পালন করছি। এটা এই রাস পূর্ণিমা উপলক্ষে এই দুর্গাপুজোটা। সেই পুজোটা হচ্ছে একদিনের পুজো। একদিনেই আমাদের পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী একদিনেই পুজোটা হয়। পুজোকে কেন্দ্র করে আর কি? হ্যাঁ, এই পুজোটাকে কেন্দ্র করে আগে যেমন হতো মানে তোমার হচ্ছে এটা ধাম হতো। হ্যাঁ, অনেক মানে তোমার হচ্ছে গান বাজনা হতো, তোমার হচ্ছে পালাটিয়া গান হতো, যাত্রা গান হতো। এখন তো আর সেগুলো সব করা সম্ভব হচ্ছে না আমাদের। আমরা পুজোটাকে 2 দিন ধরে রাখছি। একদিন পুজো করি, 7 দিন ধরে পুজো হয়। তারপরের দিন আমরা তোমার একটা মেলা হয়, সেই মেলায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। তারপরে বাউল করে থাকি, তারপরে হচ্ছে ভাওয়াইয়া শিল্পী নৃত্য করে থাকি। এইগুলো দিয়ে আমরা মোটামুটি এই 15 দিনের মানে প্রোগ্রামটাকে আমরা 2 দিনেই মানে করছি। এই কোথা থেকে লোকজন আসে এই পুজো দেখতে? এটা আমার একটা বিশেষ ব্যাপার আছে, যেটা হচ্ছে আমাদের এই এলাকার যত মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে গেছেন ওনারা কিন্তু এই পুজোতে সবাই আসেন। আর বাইরে থেকেও এখানে অনেক সমাগম হয়, অনেকেই আসেন। ঠিক আছে, এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। থ্যালাসেমিয়ায় আক্রান্ত 1.5 বছরের শিশুকে রক্ত দিলেন সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস। শিশুটির রক্তের প্রয়োজন ছিল, তাও আবার বি নেগেটিভ। উল্লেখ্য, জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষ বিভাগে ভর্তি রয়েছে শিশুটি। আজ খবর পেয়ে খাঁকি উর্দি পড়েই মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে পৌঁছান সদর ট্রাফিক আইসি, দিলেন রক্ত। ব্লাড ব্যাংক সূত্রে খবর, কয়েকদিন থেকেই ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে। পজিটিভ রক্ত হাতে গোনা 2-1 ইউনিট থাকলেও নেগেটিভ রক্ত একেবারেই নেই। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুটিকে রক্ত দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এদিকে রক্ত না পেয়ে শিশুর পরিবার বিপাকে পড়েন। একাধিক জায়গায় রক্তের খোঁজ করেও বি নেগেটিভ রক্তের কোনো ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না। অবশেষে সমাজসেবী পম্পার সূত্রধরের উদ্যোগে সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস রক্তদানে এগিয়ে আসেন। জলপাইগুড়ি জেলা হসপিটালের ব্লাড ব্যাংক থেকে খবর পেলাম একটি 1.5 বছরের বাচ্চার থ্যালাসেমিয়া রোগী, তার বি নেগেটিভ গ্রুপ রক্ত দরকার। আমি অফিসে ছিলাম, চলে এলাম, এসে আমার রক্ত দান করলাম। আশা করি বাচ্চাটির কাজে লাগবে, এটাই কাজ। আর সকলকেই আহ্বান করব যে আপনারা নিয়মিত রক্তদান করুন, কারণ আমাদের যে কারোর যে কোনো দিন রক্তের প্রয়োজন হতে পারে। আমরা নিজেরা দিলে তবেই অন্যের কাছে আমরা বলতে পারি যে তারা আমাদেরকে রক্ত দিয়ে সাহায্য করবে। রক্তদান একটা আন্দোলন, এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে চলুন। আমি নিয়মিত রক্ত দিই, আপনারাও নিয়মিত রক্ত দিন। বি নেগেটিভ রক্ত আমাদের দান করলেন আমাদের এখানকারই ট্রাফিক ওসি আইসি। উনি তো প্রায়ই থাকেন, 3 মাস আগেও দিয়েছেন, আবার দিলেন, আবার উনি প্রোগ্রাম করবেন, আবার 3 মাস পরে উনি দেবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন। এইরকম ক্রাইসিস টাইমে যখন খুব রেয়ার গ্রুপ হয় তখন পুলিশ ক্যাডার এগিয়ে আসে, সরকারি কর্মচারীরা এগিয়ে আসে। এটা তো একটা সদর্থক পদক্ষেপ, কারণ থ্যালাসেমিয়ার জন্য আজকাল কেউ অতটা মাথা ঘামায় না, ব্লাড দিতে চায় না। তো সেই জন্য ইনারা যে এগিয়ে আসছেন, এটা একটা এক্সাম্পল হয়ে থাক অন্যান্য জনমানুষের কাছে, যাতে আমাদের ব্লাড পেতে অসুবিধা না। কি রক্তের দরকার ছিল আজকে মূলত? বি নেগেটিভ। আচ্ছা, এই রক্ত কি অ্যাভেলেবেল ছিল আপনার ব্লাড ব্যাংকে? না, ছিল না, ওই জন্য উনি খবর পেয়ে আমাদের দিয়ে গেলেন। আজকে সকালে আমার কাছে ফোন আসে, একটা ছোট্ট বাচ্চা যার 1.5 বছর বয়স, সুরেন্দ্রনাথ দাস, ধূপগুড়িতে বাড়ি, থ্যালাসেমিয়া আক্রান্ত। যে বাচ্চাটাকে কিছুদিন আগে আমরা বি নেগেটিভ ব্লাড দিয়ে সাহায্য করছিলাম, যেতে এটা একটা বিরল গ্রুপ। সেখানটা আমাদের যখন খবর আসে, আমি আমাদের থানা কর্মরত ট্রাফিক আইসি স্যার অমিতাভ দাসের সাথে কন্ট্যাক্ট করি। স্যার বললো কোনো অসুবিধা নেই, আমি দিয়ে দিব। তো স্যারের সাথে কন্ট্যাক্ট করার পরে ওনার রিকোয়েশন রেডি করে নিয়ে আসে। তো সেখানটা আজকে সেই বাচ্চার জন্য আমরা বি নেগেটিভ ব্লাডটা তুলে দিতে পেরেছি। বাচ্চার বাবা এখানেই রয়েছেন, তো আমরা অত্যন্ত খুশি হলাম তার হাতে আমরা সঠিক সময় সঠিকভাবে ব্লাডটা তুলে দিতে পেরে। রক্ত কি সংকট ছিল? অবশ্যই, একেতে তো বি নেগেটিভ, এমনি তো কোনোদিনই তো আমাদের জলপাইগুড়িতে ব্লাড ঠিক মতন পাওয়া যায় না, একটা তো আছেই। কারণ এত ক্যাম্পেনিং তো খুব একটা বেশি হয় না। আর প্রতিনিয়ত সবথেকে বড় কথা, এটা তো আমাদের এখন মেডিকেল কলেজ হয়ে গেছে, সেখানে প্রতিনিয়ত 60 থেকে 80 প্যাকেট মানে আমাদের কন্টিনিউয়াসলি ব্লাড যায়। তো আমরা যদি প্রতিনিয়ত 2 দিন পর পর হলো একটা ক্যাম্পেনিং আমাদের খুব একটা বড় মাত্রায় খুব দরকার। যদি ক্যাম্পেনিং না হয় তাহলে আমরা ব্লাড ব্যাংকের কার্ড আসায় এসে ব্লাডটা চাইবো। আর যেহেতু প্রেগনেন্সি কেসে আমরা দেখছি প্রতিনিয়ত কিন্তু প্রচুর মানুষ আসছে, ফোন করছে ব্লাডের জন্য। সেখানে দাঁড়িয়ে বলবো আপনারা ব্লাডের ক্যাম্পেনিং করুন, আপনাদের বাড়ির সকলে সচেতন থাকুন, ব্লাড দিন, তাহলেই তো ব্লাডটা পাবেন। না দিলে পরে ব্লাডটা পাবেন কোথার থেকে বলুন তো? থ্যালাসেমিয়ার সমস্যা আমাদের পম্পা ম্যাডাম অনেক সহযোগিতা করলো। কে ভর্তি আপনার? আমার মেয়ে। কি সমস্যা নিয়ে ভর্তি? এই থ্যালাসেমিয়া রোগী। কি রক্তের প্রয়োজন ছিল? হ্যাঁ, রক্তের প্রয়োজন। 1-2 মাস পর পর রক্ত দিতে হবে। আজকে কে রক্ত দিল? আজকে স্যার দিল, আইসি স্যার রক্ত দিল আমার ছোট বাচ্চাকে। কেমন লাগছে স্যার রক্ত দিতে? হ্যাঁ, ভালো, খুব ভালো উপকার হলো আমার খুব। তার সাথে দিদি পম্পা দিদি আছে, এখন ওনার সহযোগিতায় আমি
গেলাম, না কালকের থেকে আমি ব্লাড ব্যাংকে ঘুরতেছি। শীতকাল মানেই ঘরে ঘরে সর্দি কাশি সহ ইমিউনিটি কমে যাওয়া। এই সময়ে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব বেড়ে যায়, আর এতে আমলকি করতে পারে বাজিমাত। জেনে নিন আমলকির উপকারিতা। আমলকির মধ্যে উপস্থিত ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতকালে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এটি কার্যকর। আমলকির হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়ক। এটি পেটের সমস্যাগুলি যেমন অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে। আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে এবং বয়সের ছাপ কমাতেও সহায়তা করে। শীতে ত্বক শুষ্ক হয়ে গেলে এটি ময়শ্চারাইজও করতে পারে। আমলকি শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। শীতকালে শরীরের শক্তির চাহিদা বেড়ে যায় এবং আমলকি সেই চাহিদা মেটাতে সহায়ক। এমনকি ঠান্ডা আবহাওয়ায় শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। আমলকি ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজে সমৃদ্ধ, যা পেশি এবং হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে। এটি শীতে শরীরকে চাঙ্গা রাখতেও সহায়ক। জলপাইগুড়ি শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অঙ্কুর চক্রবর্তী জানান, কাঁচা আমলকি হোক বা শুকনো আমলকি, আমলকির হাজারো গুণ শারীরিক বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে সাহায্য করে। শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখা থেকে শুরু করে ডায়াবেটিস কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতেও আমলকির জুড়ি মেলা ভার। আমলকি কেজি 80 টাকা। 80 টাকা। 80 টাকা। কোন সময় পাওয়া যায় বেশি বাজারে? কেমন বিক্রি বাটা কেমন হচ্ছে? ভালোই। ভালো হচ্ছে। মানে এই আমলকি টিকে কদিন রাখলে? 4 দিন 5 দিন থাকে। 4 দিন 5 দিন মানে বিক্রি হচ্ছে? হ্যাঁ বিক্রি। শীত পড়লেই কি বাজারে ওঠে এটা? হ্যাঁ হ্যাঁ। কোন সময় ওঠে? 12 মাসই পাওয়া যায়। শীতের সময় বেশি। হ্যাঁ। আবাস যোজনার ঘরের জন্য আবেদন করলেও কয়েকশো পরিবার তা থেকে বঞ্চিত। তালিকায় নেই একটি আবেদনকারীর পরিবারেরও নাম। এই ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েত এলাকার 17/215 নম্বর বুথের। যাতে আবাস যোজনার ঘর থেকে তারা বঞ্চিত না হন, তার দাবিতে বৃহস্পতিবার সদর বিডিও দফতরে স্মারকলিপি জমা করেন বাসিন্দারা। উল্লেখ্য, 2018 সালে আবাস যোজনার সার্ভের পরে 2022 সালে নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় 2800 জনের নামের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেই তালিকায় বাঁশিকুঠিয়া 17/215 নম্বর বুথে কারো নাম নেই বলে অভিযোগ। এলাকার বেশিরভাগ বাসিন্দারাই দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী বলে জানান তারা। 80% মানুষ দিনমজুরি এবং কৃষিকাজ করে সংসার চালান বলে বক্তব্য তাদের। এই বিষয়ে জয়েন্ট বিডিও রুবিনা নামচু লেপচা বলেন, ওই এলাকার বাসিন্দারা এসেছিলেন, সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে তিনি জানান। ঠাকুমা কি নাম আপনার? আচ্ছা, কি সমস্যা কি আপনার? আমার গড় দিয়ে জল পড়ে আমার কান বয়রা গেছে। আচ্ছা নে আর টুপা নাইলে দৌড়ে মানুষের বেঁচে যাই নে গড় ফালাইছে 3-4 বার করে। তে আমি হুমুকতে গড়ে খুব কষ্ট করে থাকছে, টুপা নাইলে জানেন দৌড়ে মানুষের বেঁচে যাই। আর এইখানে আইসি মতন আমার ছেলে পেলেও গড়টর কিচ্ছু পায় নাই, সবাই খাইটা খায়, খুব কষ্ট। ওই ঘরের জন্য কি আবেদন করছিলেন? হ্যাঁ, আবেদন করছি, মাটি ছুঁই নাই বিদা ঘরের। এখনো ঘর পাচ্ছেন না? না দেয় না। এই একবার কইয়া দিল, তোমার ঘর আছে, থাক না, আবার যাও ঘর আছে, অঞ্চলে যাও। কয় উজো গড়ে শুনি করছে, এনকে কইয়া দেয়, এখন অঞ্চলে যাই কো, তারা না করে, কয় না আহে নাই। হ্যাঁ, মিথ্যি কথা। মানুষ বাসে কদিন, মানুষ চোখে খাইবার নিগাই একটু করে আশা করে, তাই না? তো হ্যান্ডিক্যাপ মেয়ে আসার গড়ের তলে 3 জন মানুষ মরবানো ছিলাম, বিরাট গাছ পড়ে গেছে গা ঘরের মধ্যে। এখন কি যে ঘরটায় আছেন সেটা আর থাকা যাচ্ছে না? ওখানে তিরপাল দিছি উপর দেয়, তিরপাল তিরপাল দিছে, সেই দেয় উপর দেয় ঘরে টানাইছি। তাহলে এখন কি হলে ভালো হয়? আমি গড় চাই, গড়। আর আমার ছেলেরা গড়টার কিচ্ছু পায় না, আমার বড় ছেলে, ছোট ছেলে, খাইটা খায়। আমি আলাদাই খাই ভাই, আমি মাছ মাংস কিছু খাই না তো। আমার ঠাকুর আছে, আমি আলাদা রান্ধি, আলাদা খাই। কি নাম দাদা? আমার নাম হচ্ছে প্রদীপ তন্ত্র। কোন জিপি? এটা হচ্ছে বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েত। সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে আমাদের গত 2018 সালে যে
আবাস যোজনা সার্ভে হয়েছিল আর কি। সেই সার্ভের মধ্যে কোনো অজ্ঞাত কারণে আমাদের জিপির মধ্যে একটা বুথের একটা পার্ট 17/214 এখন 215 নম্বর পার্ট হয়ে গেছে আর কি। এই পার্টের মধ্যে কোনো লোকেরই আর কি আবাস যোজনা কোনো রকম নাম নাই। কতগুলো পরিবার আছে? পরিবার ধরুন কম করে 300টা। আচ্ছা, 300টা পরিবার আছে। তার মধ্যে ধরুন মেরে কেটে এই ধরুন 270 থেকে 280টা পরিবার আবাস যোজনা পাওয়ার মতো, মানে জিপির মধ্যে সবথেকে গরিব পরিবার আমাদের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে 17/215 নম্বর পার্টের মধ্যে আছে। এই দেখছেন আপনারা যে এক একজন প্রত্যেকেই মানুষের বাড়িতে খেটে খাওয়া, এবং বেশিরভাগই নিঃস্ব অসহায় মানুষ, নিজের ঘর তৈরি করার মতো উপায় নেই। মানে বেশিরভাগই কাঁচা বাড়ি, বেশিরভাগ তো সবারই কাঁচা বাড়ি। হঠাৎ গ্রামের মধ্যে ধরুন একটা দুটা পাকা বাড়ি থাকতে পারে। তো এই মহিলারা এবং এই পুরুষরা যারা আসে আর কি, এদের ঘরের লিস্টে নাম নেই। আমরা চাচ্ছি যে এনাদের নাম আর কি যে কোনোভাবে নথিভুক্ত হোক। নাম নথিভুক্ত হলেই যে পাবে সেটা নয়, প্রয়োজনে প্রশাসন থেকে সার্ভে করবে। সার্ভে হওয়ার পর যদি ওনারা মনে করে যে যোগ্য পাওয়ার মতো, তাহলে পাবে। এটাই আমাদের আবেদন, যে গিয়ে সার্ভে করুক আর কি। এই যে এতগুলো ঘর 2008 কি কারণে এই নামগুলো বাদ চলে? এটা একটা বলা যায় অজ্ঞাত কারণটা হচ্ছে সার্ভে করার পর যারা সার্ভে করছে জিপি অফিসে ওনারা নাকি ব্যাকআপ জমা দিয়েছিল। জমা দেওয়ার পর জিপি অফিস থেকে হয়তো ডাউনলোড করতে দেরি করছে বা অন্য কোনো অবহেলা হতে পারে। কিন্তু তারপরে আমরা দেখছিলাম, তারপরে যখন লিস্ট বের হলো, একটা পার্ট একবারেই নীল, একটা লোকেরও নাম ছিল না, মানে কোনো রকম নাম নেই। সেই লিস্টটা কবে প্রকাশ হয়েছে? ধরুন 2019-এর দিকে প্রকাশ হয়েছিল। তো যে কারণে এই সমস্যা, আপনারা কি টেকনিক্যাল মনে করছেন? আমরা মনে হচ্ছে টেকনিক্যালই হতে পারে। আচ্ছা, বোয়ালমারির লোকজন এখানে এসছে, আপনার এই এলাকা কি সমস্যা কি আছে? সমস্যাটা হচ্ছে 18-19-এ যেটা সেন্সাস হয় আবাস যোজনার, সেই সেন্সাসটা হয় এলাকার মানুষ বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 17/215 নম্বর বুথ, আমারই বুথ ওটা। তো আমি ইদানিং জানতে পারছি যে ওই এলাকায় সেন্সাস হলো, কিন্তু ইন্দিরা আবাসের নামের তালিকা থেকে বঞ্চিত হলো, পোর্টালে তাদের নামই নাই। তো কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। বেশিরভাগ মানুষ ওখানে গরিব, 80% মানুষই গরিব। পাকা বাড়ি 20% লোকের আছে। প্রায় 3-3.5 হাজার লোকের বসবাস, 5টা গ্রাম, বানিয়াপাড়া, ঠকপাড়া, তাঁতিপাড়া, বোদাপাড়া। এই গ্রামগুলো 80% মানুষ তারা বঞ্চিত। ইন্দিরা আবাসের আবাস যোজনা গ্রামের মানুষ বহু প্রতীক্ষা করে থাকে যে আমার একটা ইন্দিরা আবাস যোজনা হলে আমার পরবর্তী লাইফ ভালো করে চলবে, মাথার উপর একটা ছাদ থাকবে, এই আশায় ওরা আছে। কিন্তু অজ্ঞাত কারণে আমি ইদানিং জানতে পারছি যে পোর্টাল থেকে তাদের নামের তালিকাটাই বাদ পড়ে গেছে। স্বাভাবিকভাবে আমি যেটা চিন্তা করলাম যে প্রশাসনিক মাধ্যমে বিডিও এবং জেলা পরিষদ, জেলা শাসক, আমাদের জেলা পরিষদের যে এডিএম, তার কাছে আমরা একটা স্মারকলিপি দেব। ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। আর এখানে যা বিডিও বলল যে সকলের নামের যে একটা করে পার্সোনালভাবে আমরা যেন একটা আবেদন করে, সেই আবেদনগুলো পরবর্তীতে আমরা জায়গা মতন আমরা আলোচনাটা করব, যাতে তারা বঞ্চিত না হয়। উনি এই আশ্বাসটাই দিলেন। হঠাৎ করে পোর্টালের থেকেই নামের তালিকা আউট হয়ে গেল, এইটা আমাদের কাছে এটা অজ্ঞাত। আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি যে এটা কেন হলো। এটা কোনো যারা সেন্সাস করলো, অঞ্চলে যারা দায়িত্বে আছে, সেক্রেটারি থেকে শুরু করে সহায়ক, তাদের ভুল কারণ। এটা কি শুধুই অবহেলা না চক্রান্ত? চক্রান্তটা জায়গায় আমি যাব না, তবে ওদের কাজের অবহেলাও হতে পারে, কাজের অবহেলার কারণেও এটা হতে পারে। পঞ্চায়েত প্রধান কি বলছেন? প্রধান এই ব্যাপারে কি বললো না বললো সেটা আমি অপেক্ষায় নাই। হ্যাঁ, প্রধানকেও জানানো হয়েছে, তারা কিভাবে বিষয়টা প্রশাসনিকভাবে দেখবে তার ব্যাপার। আমি আমাদের তরফ থেকে যাতে লোকগুলা খুব তাড়াতাড়ি পোর্টালের আওতায় আসে, বঞ্চিত যাতে না হয়, আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানান দিচ্ছি। নন্দনপুর বোয়ালমারি এখন কি কোন? এখন আমরা অপোজিশনে আছি, ওখানে বিজেপির প্রধান আছে। সেই কারণেই কি এই বুথটা তো আপনাদের, সেই কারণেই কি এটা আমি যতটুকু জানি এটা বলবো না, আর ও অন্য পলিটিক্যাল হলেই তাদেরকে দায়ী দিব না। এটা হচ্ছে গত 2018 থেকে যে সেন্সাসটা হয়েছে। আজকে ইন্দিরা আবাস তো 5-6 বছর ধরেই বন্ধ। কেন্দ্রীয় সরকার ইন্দিরা আবাসের টাকা দিচ্ছে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের সিএম, উনি উদ্যোগ নিয়ে যারা ইন্দিরা আবাসের ঘরের তালিকায় প্রাপক আছে তাদেরকে বঞ্চিত করবেন না বলে
যাদের ইতিমধ্যে নাম পোর্টালে উঠছে তাদের নামের তালিকা ধরে ধরে প্রশাসনিকভাবে ইনকোয়ারি করছে, তারা সামনের মাসে হয়তো পেয়ে যাবে। আমার শুধু এটাই কথা আপনাদের মাধ্যমে আমাদের সিএম নেত্রীর কাছে এই বার্তাটা যাক, যাতে আমাদের এই বুথটা যাতে বঞ্চিত না হয়, সকলে যাতে ইন্দিরা আবাসনের তালিকায় আওতায় আসে, এটাই আমার। নন্দনপুর বোয়ালমারিতে কতজনের নামে তালিকা বের হয়েছে এখন পর্যন্ত টোটাল জিপিতে? টোটাল জিপিতে কত বেরে 1,500-2,000 মতো হবে। 2022-এর প্রায় 21,000 মানুষ আছে, 1,500-2,000-এর মতো উঠছে। পাহাড় সফর সেরে শিলিগুড়ি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 5 দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা সড়ক পথে চলে যান দার্জিলিং। সেখানে জিটিএ নিয়ে বৈঠক ছাড়াও চৌরাস্তায় অনুষ্ঠিত সরস মেলার উদ্বোধন করেন তিনি। পাশাপাশি বৃহস্পতিবার শিশু দিবস উপলক্ষে শৈল শহরে শিশুদের নিয়ে বেশ কিছুটা সময় কাটান তিনি। পরবর্তীতে দুপুর 2টো নাগাদ শৈল শহর থেকে শিলিগুড়ি উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার উত্তরকন্যায় রাত্রি যাপন করে আজ কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। মূলত রাজ্যের 6টি কেন্দ্রে বুধবার অনুষ্ঠিত হয়েছে বিধানসভা উপনির্বাচন। উত্তরবঙ্গের সিতাইয়ের আসনটি বরাবরই নজর রাজ্য শাসকের দলের, তাই এই আসনটির জয় পেতেই তার এই সফর বলে মনে করছেন অনেকে। জলপাইগুড়ির উত্তর সুকান্ত নগর এবং সেনপাড়া এলাকায় রাসলীলা ও 16 প্রহর নাম কীর্তন এবং অষ্টকালীন নাম কীর্তনের আয়োজন করা হয়েছে। পরিচালনায় শ্রী শ্রী রাধা গোবিন্দ নগেন বাউলি আনন্দ আশ্রম কমিটি। এবার তাদের 2য় বর্ষ। মহা ধুমধামের সহিত 14ই নভেম্বর বৃহস্পতিবার অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে নাম কীর্তন, অষ্টকালীন কীর্তন এবং পদাবলী পরিবেশন করবেন জলপাইগুড়ি, কোচবিহার, মাথাভাঙা, গোসাইরহাট, বার্নিশের শিল্পীরা। মন্দির প্রাঙ্গণে ইতিমধ্যেই অগণিত ভক্তদের ঢল নামতে শুরু করেছে। মন্দির কমিটির সদস্য বাবাই দাস বলেন, এই মন্দিরটি রাধা গোবিন্দ নগেন বাউলি আশ্রম নামেই পরিচিত। ওনার স্মৃতির উদ্দেশ্যে তিলে তিলে দালান কোঠা মন্দিরে পরিণত হয়েছে। আগে এখানে শুধু গোপালের পুজো হতো, এখন মন্দিরে সার্বজনীনভাবে শ্রীকৃষ্ণের পুজো হয়। গতবার থেকে রাস পূর্ণিমায় মন্দিরে শ্রীকৃষ্ণের লীলা কাহিনী তুলে ধরা হয়। রাসলীলার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে 16 প্রহর নাম কীর্তন এবং অষ্টকালীন কীর্তনের আয়োজন করা হয়েছে। 15ই নভেম্বর শুক্রবার কীর্তন, 16ই নভেম্বর শনিবার পদাবলী কীর্তন এবং 17ই নভেম্বর রবিবার অনুষ্ঠানের শেষ দিন ঠাকুরের ভোগের নিবেদনের পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। শ্রী শ্রী স্বর্গীয় নগেন বাউলি আনন্দ আশ্রমের পক্ষ থেকে এই রাসমেলার আয়োজন করছি আমরা। আগামীবার আছে, এবার নিয়ে 2য়বার। আমরা আশা রাখি জলপাইগুড়ির সমস্ত মানুষ এই রাসমেলা এসে পূজা প্রাঙ্গণ দেখুক এবং আনন্দ উপভোগ করুক। রাসমেলার রাসের পাশাপাশি মানে এখানে কি কি কর্মসূচি আছে এই কয়েকদিনের মধ্যে? হ্যাঁ, নাম কীর্তন আছে, আপনার পদাবলী কীর্তন আছে এবং ভোগ আরতি হবে। মূলত কোন কোন জায়গা থেকে শিল্পীরা আসছেন পদাবলী কীর্তন? সব বহিরাগত শিল্পী, কুচবিহার আছে, আলিপুর আছে, সিতাই আছে, এই সব জায়গার অঞ্চলেরই সব। কয়দিন ব্যাপী চলবে? এটা মোটামুটি 3 দিন ব্যাপী। 3 দিন ব্যাপী। কুন্ডিবাড়ি আছে। কবে শুরু হয়েছে, কবে শেষ হবে? এটা আগামী 14 তারিখ ছিল না? আগামী ইংরেজি 14 তারিখ অধিবাস, আজকে 15 তারিখ রাসের নাম কীর্তন এবং আগামীকাল পদাবলী ও পরশুদিন আমাদের ভোগ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনার নাম আর কোন দায়িত্ব? আমার নাম বাবাই দাস। আমার ফোন নাম্বার দিব? না, কোন দায়িত্বে আপনি? আমি শুভবৃন্দ এখানকার সদস্য। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন।
আজ জলপাইগুড়ির এবিপিসির মাঠে উদ্বোধন হলো জলপাইগুড়ির ইউনাইটেড স্পোর্টস এবিপিসির ফুটবল একাডেমি। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ডাইরেক্টর নবাব ভট্টাচার্য এবং প্রাক্তন জাতীয় ফুটবলার লালকমল ভৌমিক উপস্থিত ছিলেন এদিন। ইউনাইটেড স্পোর্টস ক্লাব কলকাতা জুনিয়র এবং জলপাইগুড়ি ফুটবল একাডেমির মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। ইউনাইটেড স্পোর্টসের ডাইরেক্টর নবাব ভট্টাচার্য বলেন, এই অঞ্চলে অনেক ফুটবল প্রতিভা আছে, তাদের উন্নত মানের কোচিং এর মধ্য দিয়ে ভারতের ফুটবল মানচিত্রে জায়গা করে দেওয়া আমাদের লক্ষ্য। আমাদের কলকাতা থেকে জুনিয়র দলের কোচ প্রতি সপ্তাহে একদিন কোচিং দিতে আসবে, আর স্থানীয় কোচ বাকি দিনগুলোতে কোচিং দেবেন। আমরা জাতীয় ইউথ লিগ এবং কলকাতা লিগে খেলি। জলপাইগুড়ি ফুটবল একাডেমির কোঅর্ডিনেটর সৌমিক মজুমদার বলেন, এই ফুটবল প্রজেক্টের মধ্য দিয়ে এই অঞ্চলের ছেলেদের ইউনাইটেড স্পোর্টসের হয়ে জুনিয়র ইউথ লিগ কলকাতা লিগে খেলানোই আমাদের মূল উদ্দেশ্য। এই ফুটবল প্রজেক্টের স্থানীয় কোচ অসীম রায় বলেন, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ডুয়ার্স সহ বিভিন্ন জায়গার ছেলে বাছাই করে এই ফুটবল কোচিং সেন্টার শুরু হলো। আজ আক্ষরিক নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা এই কোচিং সেন্টারের যুব ছেলে এবং মেয়ে ফুটবলারদের হাতে 100টা জার্সি এবং 50টা ফুটবল বিতরণ করেছে। আজকে আমাদের একটা শুভ সন্ধিক্ষণে আমরা আছি ইউনাইটেড স্পোর্টস ক্লাব কলকাতা, এবিপিসি ক্লাব এবং জলপাইগুড়ি ফুটবল একাডেমি। আমরা একসঙ্গে জলপাইগুড়িতে একটা ফুটবল কোচিং ক্যাম্প আমরা শুরু করলাম। এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য যে কলকাতার মাঠে আরও বেশি সংখ্যক ছেলেদেরকে আমাদের পাঠানো। কি বলবেন? আজকে আমাদের মানে এটা খুবই আনন্দের দিন আজকে, যে আজকে আমরা ইউনাইটেড স্পোর্টস ক্লাব, এপিবিসি এবং জলপাইগুড়ি ফুটবল একাডেমি একত্রে মিলিত হয়ে আজকে আমরা 15ই নভেম্বর গুরু পূর্ণিমা তিথিতে শুভক্ষণে আমরা আজকে ক্যাম্প ওপেনিং করতে চলেছি। মানে সবাই এখানে উপস্থিত আছে আর কি। সেই জায়গাটা সবার মানে আশীর্বাদে আমাদের ক্যাম্প আগামী দিন আরও মানে ভালো হোক, এবং আগামী দিন আমাদের যেখানে যারা খেলোয়াড়রা যারা খেলছে তারা আগামী দিনে কলকাতা আই লিগ আরও যেসব মানে বড় বড় টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করবে, যারা ভালো খেলবে তারা এখান থেকে সবার সুবর্ণ সুযোগ আছে। সেই জায়গাটা এখন আমি একটা কথাই বলবো যে এখন মানে ছেলেদেরকে ভালো মতো খেলতে হবে। আর আমরা উত্তরবঙ্গ থেকে মোটামুটি সব ভালো ভালো ছেলেদেরকে বেছে নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে এবং দেশের বিভিন্ন ভালো জায়গায় আর কি, যেটা তারা ভালো খেলতে পারে এবং আগামী দিনে যাতে ইন্ডিয়া টিমে খেলতে পারে সেই সুযোগ আমরা করে দেবো। কি বলবেন, কতটা সুযোগ পাবে? সুযোগ পাবে মানে আমরা চাই যাতে মানে বাংলার থেকে অনেক ফুটবলার উঠে আসে, এবং জলপাইগুড়িতে একটা ফুটবলের কালচার আছে, জলপাইগুড়িতে একটা ফুটবলের প্রতি ভালোবাসা আছে মানুষের, এবং জলপাইগুড়িতে সব মিলিয়ে একটা বাঙালি কালচার আছে। তো জলপাইগুড়ি আমার অন্যতম পছন্দের শহর, সেখানে এটা হলো। আমি আশা করছি যে আগামী দিনে জলপাইগুড়ি থেকে বেশ কিছু ভালো প্লেয়ার পাওয়া যাবে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শুক্রবার রাস পূর্ণিমা উপলক্ষে সাড়ম্বরে রাস উৎসব পালন করতে সেজে উঠেছে জলপাইগুড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির। ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে দীর্ঘদিন থেকেই। 1.5 বছরের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্য নেগেটিভ রক্ত না মেলার খবর শুনে খাঁকি উর্দি পরে ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করলেন সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই।